মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ
বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে আপনারা শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর আজকের আলোচনার বিষয় বিকল্প সারের প্রয়োগ। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সোনারপুরের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায়। নমস্কার। নমস্কার। এই যে আজকে আমাদের আলোচনার বিষয়, বিকল্প সারের প্রয়োগ। তো শুরুতেই যদি আপনি একটু বলেন যে বিকল্প সার বলতে আমরা কি বুঝি? আমাদের রাসায়নিক সারের অত্যধিক ব্যবহারের কুফল সম্বন্ধে আজ আর
কারো কিন্তু অজানা নেই কিছু, কিন্তু অদ্ভুতভাবে সব জেনেও কিন্তু অধিক ফলন লাভের আশায় আমরা এই ধরনের সার ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে মাটি পরীক্ষা না করে কোনো সুপারিশ না মেনেই কৃষকরা এই ধরনের সার ব্যবহার করে থাকেন। আর আমরা কিন্তু বারবার সবুজ বিপ্লবের দিকেই আঙুল তুলে দোষারোপ করি। যেই সময় সবুজ বিপ্লবের দরকার ছিল সেই সময় কিন্তু সারের ব্যবহারের একটা প্রাসঙ্গিকতা ছিল, কিন্তু বর্তমানে প্রায় 50 থেকে 55 বছর অতিক্রান্ত হয়েছে। এখন কিন্তু আমাদের নতুন করে বিকল্পভাবে ভাবতে হবে। তাছাড়া এই সময়ে সারের ব্যবহার সম্বন্ধে আমাদের সকলকে অবগত হতে হবে, কারণ মাটিতে সারের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু অনেকটা কমে এসেছে। 1990 থেকে প্রত্যেক বছরে প্রতি কেজি কৃষি উপকরণ ব্যবহার করে যে ফলন পাওয়া যেত, যেটাকে আমরা টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলছি, সেটা কিন্তু প্রায় 0.59% করে কমে এসছে প্রত্যেক বছরে। তাহলে কি বিকল্প সারের মধ্যে একেবারে বাতিলের খাতায় থাকছে রাসায়নিক সার নাকি? রাসায়নিক সার বিকল্প যে সারগুলোর কথা বলা হচ্ছে বর্তমানে, যেটা একদম সংজ্ঞা অনুযায়ী যেই কথাটা আসছে তাতে কিন্তু রাসায়নিক সার নেই। আচ্ছা, কারণ এই বিকল্পটা রাসায়নিকেরই বিকল্প। বিকল্প সারগুলো কি কি সেগুলো যদি একটু আপনি বলেন এবার। বিকল্প সার সত্যি কথা বলতে আমরা কিন্তু একেবারে নতুন নয় বিকল্প সারের ব্যবহার। দীর্ঘদিন ধরে আমাদের কৃষক দাদা দিদিরা তারা কিন্তু বিকল্প সারের ব্যবহার করে আসছেন। সারের জন্য একটা যদি খুব হেভি ফিডার কোনো ফসল হয়, যেমন ধরুন আলু বা যদি হয় ভুট্টা ইত্যাদি চাষে, যেখানে অনেক বেশি পরিমাণে সারের প্রয়োজন হয়, সবসময় কিন্তু কৃষকরা সমস্ত সুপারিশটা মেনে সার প্রয়োগ কিন্তু তারা করেও ওঠেন না। তো কিছুটা হয়তো দিলেন সারের মাধ্যমে এবং বাকিটা হয়তো দেখা গেল যে অন্য কম্পোস্ট বা অন্যান্য জাতীয় জৈব সারগুলোকে ব্যবহার করছেন। তো এই যে কম্পোস্ট, প্রথম কথাই আসছি, কম্পোস্ট মানে আমাদের সবজি টবজি ইত্যাদি সমস্ত কিছু পচিয়ে যেই সারটা হচ্ছে সেটা একটা উৎকৃষ্ট মানের সার, জৈব সার, বিকল্প সার হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও কম্পোস্ট ছাড়াও ভার্মি কম্পোস্ট আছে। ভার্মি কম্পোস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা সার হিসাবে লাস্ট আমরা কয়েক বছরে দেখছি ভার্মি কম্পোস্টের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কেঁচো সার যেটা, তো কেঁচো সার এবং কেঁচো সার থেকে যে তরলটা পাওয়া যাচ্ছে ভার্মি ওয়াশ, সেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের আজকাল বিভিন্ন জায়গায় গোবর গ্যাস প্ল্যান্ট নিয়ে কাজ হচ্ছে। তো এই গোবর গ্যাস প্ল্যান্ট থেকে যে স্লারিগুলো পাচ্ছি আমরা, যে তরল পদার্থগুলো, সেগুলোকে কিন্তু খুব মানে গাছের ক্ষেত্রে ফোলিয়া স্প্রে করা হচ্ছে এবং সেগুলো কিন্তু খুবই উপযোগী হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এদের খুবই ভালো কাজ দিচ্ছে, বিশেষ করে সবজি জাতীয় ফসলগুলোতে। এবং আরও যে সমস্ত আমাদের বিভিন্ন ফার্মগুলো রয়েছে, পোলট্রি ফার্ম রয়েছে, তারপরে আমাদের ডাকারি রয়েছে, বিভিন্ন টার্কি ইত্যাদির যে সমস্ত চাষ করেন যে কৃষক বন্ধুরা, ছাগলের ফার্ম যাদের রয়েছে, সেখান থেকে তাদের যে বর্জ্য পদার্থগুলো যেগুলো বেসিক্যালি ওয়েস্ট হয় এবং সেখান থেকে যে ব্যাড অর্ডার, যে দুর্গন্ধ আসে বিভিন্ন সময়ে বা ইত্যাদি, তো সেই সমস্ত কিছুকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি। আমরা যে বলছি না যে ওয়েস্ট টু ওয়েলথ, মানে আমাদের যে বর্জ্য পদার্থগুলো থেকে আমরা সম্পদ তৈরি করব, এই যে স্লোগানটা আজকের দিনে খুব জনপ্রিয় হচ্ছে, যেটা আমরা বলছি যে ক্লিন টেকনোলজি হিসাবে বলছি, যে পরিষ্কার একটা প্রযুক্তি আমরা উপহার দেব, রিসাইকেল করা রিসোর্সের। তো সেইগুলোর দিক থেকেও কিন্তু এই ধরনের যে বর্জ্য পদার্থ বিভিন্ন ফার্মগুলো থেকে যে ওয়েস্টগুলো পাচ্ছি, সেই ওয়েস্টগুলো কিন্তু অত্যন্ত উপযোগী। এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি এবং সেগুলো থেকে ম্যানিওর তৈরি করতে পারি, যেই ম্যানিওরগুলোর মধ্যে কিন্তু যে নিউট্রিয়েন্টের কন্টেন্ট, মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যে পরিমাণ, সেই পরিমাণগুলো কিন্তু এগুলোতে অনেক বেশি পরিমাণে থাকে। মানে আমি যদি শুধু আজকে গোবর সার ব্যবহার করি, তার থেকে কিন্তু এদের পরিমাণ অনেক বেশি থাকে। তো সেইগুলোকে ব্যবহার করা যেতে পারে। সবুজ সার হিসাবে আমাদের ধনচে রয়েছে, বর্তমানে বলা হচ্ছে শন, যেটা সাধারণত আমরা তন্তু জাতীয় ফসল হিসাবে জানি, কিন্তু শনের গাছের যে গ্রোথ সেটা যথেষ্ট বেশি এবং সেখানে অনেক বেশি পরিমাণ জৈব পদার্থ, বায়োমাস যেটা বলি, সেটা থাকে। তো সেই শন বা ধনচেকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি সবুজ সার হিসাবে। আমরা একদম খারিফের ধান চাষের আগে কিন্তু ওটাকে চাষ করে তারপরে জমিতে মিশিয়ে দিয়ে জমিতে কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্ভিদ খাদ্য যোগান আমরা দিতে পারি। এই ধরনের গুলো রয়েছে। এছাড়াও যে লিকুইড যে ম্যানিওর গুলো রয়েছে বিভিন্ন রকম সবুজ সারের ক্ষেত্রে, আরেকটা যেটা ওই অ্যাজোলা যেটা শুনে থাকে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? অ্যাজোলা তো একটা মানে
বিবিধ উপকার সম্পন্ন একটা জিনিস আমি বলতে পারি, সেটা সবুজ সারের মধ্যে সবুজ সার হিসাবে সে কাজ করতে পারে অ্যাজোলা। একই সাথে অ্যাজোলা আমাদের যে গবাদি পশুর খাবার বা মাছের খাবার ইত্যাদিতে তো ব্যবহার হবেই। তো আজকালকার দিনে আমরা যেটা বলি যে রিসেন্টলি যেটা ন্যাচারাল ফার্মিং এর কথা আসছে, প্রাকৃতিক কৃষি, সে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আমরা যখন বলি যে আচ্ছাদন দেব মাটিতে, তখন আমাদের মাথায় আসে খড়ের কথা। কিন্তু যখন আমরা ধান চাষ করছি, জলে ডুবিয়ে যেই ধান চাষটা করছি, মানে জল দাঁড়িয়ে থাকছে ধানের জমিতে, সেখানে আমরা কিভাবে মালচিং দেব বা কিভাবে আচ্ছাদন দেব, তো তখন কথা আসছে অ্যাজোলার কথা। অ্যাজোলা সেখানে একটা খুব সুন্দর মালচিং ম্যাটেরিয়ালের কাজ করছে, মানে আচ্ছাদনের কাজও করছে আর সেই সঙ্গে তো সার হিসেবেও কাজ করে। একদম, কারণ ধান কেটে নেওয়ার পরেও কিন্তু অ্যাজোলা মাটিতে থেকে যাবে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করবে। ধান পরবর্তী ফসলের ক্ষেত্রেও সে কিন্তু রেখে যাচ্ছে অনেকটা নিউট্রিয়েন্ট। মানে এটা একটা খুব ভালো বিকল্প, খুব ভালো বিকল্প। অ্যাজোলার চাষ এবং অ্যাজোলাকে জমিতে ব্যবহার করা দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি বিষয় তো ডাল শস্যের চাষ, সেই নিয়ে তো ডাল শস্য সবসময় একটা বিকল্প সার হিসাবে আমরা দেখতে পারি ডাল শস্যের চাষকে। যে ডাল শস্যের চাষ করার অর্থই হলো যে জমিতে রাসায়নিক সারের চাহিদা অনেকটা মিটিয়ে জমিতে অনেকটা পরিমাণ এই ধরনের সারকে আমরা মানে উদ্ভিদ খাদ্যকে যোগান দিতে পারি। তো এইগুলো রয়েছে। এবং ন্যাচারাল ফার্মিং এর যে কথা বলছিলাম, সেখানে আরো কিছু লিকুইড সার, কিছু লিকুইড ম্যানিওর রয়েছে। সেই ম্যানিওরগুলোকে আমরা কৃষকরা নিজেদের বাড়িতেই তারা ব্যবহার করেন, তারা তৈরিও করতে পারেন। যেমন আমরা বলি যে জীবামৃত তৈরি করা হয়, বিভিন্ন রকম গোবর, গোমূত্র এবং অন্যান্য বিভিন্ন জৈব উপাদানগুলোকে একসাথে মিশিয়ে সেক্ষেত্রে এইগুলোকে তৈরি করা হয়। ঘন জীবামৃত বলে একটা কম্পোনেন্ট আমরা ব্যবহার করি, এটা বর্তমানে খুব জনপ্রিয় হয়েছে। তার কারণ যখন আমরা জৈব চাষ করি, আমরা খুব সাধারণভাবে ভাবি যে আমি জৈব চাষের সময় গোবর সার বা ভার্মি কম্পোস্ট যাই দিই না কেন, আমরা শেষ চাষের সময় জমিতে মিশিয়ে দিলাম, তারপরে চাষটা কন্টিনিউ হলো। কিন্তু আমাদের মাথায় আসে রাসায়নিক সারের ক্ষেত্রে আমরা একটা চাপান দিই, মানে গাছ বড় হয়ে যাওয়ার পরে একটা হয়তো 20 দিন 25 দিনের মাথায় আমরা একবার নাইট্রোজেন সারের চাপান দিলাম, বা তারপরে আরো একটা চাপান দিলাম। সেটা দেওয়ার কোনো অপশন সেভাবে জৈব চাষের ক্ষেত্রে খুব একটা ছিল না, যাতে আমি মাটিতে কোনো একটা সার প্রয়োগ করব। কিন্তু বর্তমানে এই যে ঘনজীবামৃত যেটাকে বলা হচ্ছে, যেটা একটু সেমি সলিড একটা কম্পোনেন্ট, সেটাকে কিন্তু মানে একদম যেভাবে ইউরিয়া সারে চাপান দেই সেভাবেই ঘনজীবামৃতে চাপান দিতে পারি জমিতে। তো এইটা একটা খুব ভালো কম্পোনেন্ট হিসাবে উঠে এসছে। তো এই ধরনের বিভিন্ন উপাদান কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এই যে বিভিন্ন ধরনের বিকল্প সার ব্যবহারের জন্য এখন বেশ জোর দেওয়া হচ্ছে, তো সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে। তো সেখানে যদি আপনি বলেন যে সরকারিভাবে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমাদের কৃষক বন্ধুদের মধ্যে কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বর্তমানে আমাদের রাসায়নিক সারের ব্যাপক প্রয়োগের ফলে কিন্তু সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হয়, মানে একটা অদ্ভুত বিষয়ে ভর্তুকি দিতে হচ্ছে, যেই বিষয়টার অতিরিক্ত প্রয়োগে আদতে জমিরই ক্ষতি হবে বা পরিবেশের দূষণ হবে। তো সেই বিষয় থেকে বিভিন্ন রকম স্কিম কিন্তু বর্তমানে এসছে। পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা রয়েছে, PKVY বলি আমরা, নামামি গঙ্গা এই ধরনের এক ধরনের প্রজেক্ট, ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি যেটা BPKP বলছি আমরা, তারপরে মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিয়ন একটা রয়েছে, তারপরে ন্যাশনাল প্রজেক্ট অন অর্গানিক ফার্মিং রয়েছে। বর্তমানে তার সাথে ন্যাচারাল ফার্মিংটাও জুটছে এবং ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং সেটা বর্তমানে আসতে চলেছে। তো সেই সব বিষয়ের মাধ্যমে কিন্তু জৈব চাষে কৃষকদের উৎসাহ দেওয়ার চেষ্টা চলছে, সচেতনতা গড়ে তোলার কাজ চলছে। এবং যেটা আমাদের ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স যেটা রয়েছে, সেখানে কিন্তু জুন 2023-এর মিটিংয়ে আমাদের PM প্রাণাম যেটা রয়েছে, PM প্রোগ্রাম ফর রিসোর্স অ্যাওয়ারনেস জেনারেশন, নারিশমেন্ট অ্যান্ড অ্যামেলিওরেশন অফ মাদার নেচার যেটাকে বলা হচ্ছে, যেটা 2023-24 এটা রিলিজ করেছে এবং 25-26 অব্দি এটাকে ধরা হচ্ছে থাকবে। তো তার পেছনে কিন্তু অনেকটা বরাদ্দ রাখা হয়েছে, প্রায় 1452 কোটি মতো অর্থ বরাদ্দ হয়েছে, যাতে করে আমাদের যে সারের ব্যবহারটা অন্তত 50% পর্যন্ত কমানো যেতে পারে, যেটা রাসায়নিক সারের ব্যবহার। এবং তার সাথে সাথে কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও যাতে দেওয়া সম্ভব হয় কৃষকদের, যাতে করে তারা জৈব চাষ করতে পারেন। এবং তার সাথে সাথে বিভিন্ন রকম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া, যেমন মার্কেট ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স একটা দেওয়া, কিংবা গোবর্ধন ইনিশিয়েটিভ দেওয়া, বায়োগ্যাস তৈরির প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পর মাধ্যমে কৃষকদের যাতে আর্থিক কিছুটা অনুদান দেওয়া যায়, যার মাধ্যমে তারা এই কাজগুলো করবেন।
মানে একই সাথে সারের ব্যবহার কমবে, অন্যদিকে জৈব চাষের দিকে কৃষকের উৎসাহ বাড়বে। এছাড়াও যে আমাদের স্বচ্ছ ভারত মিশন রয়েছে, ক্লিন টেকনোলজির যে বিষয়গুলো রয়েছে, ওয়েস্ট টু ওয়েলথের যে স্লোগানগুলো রয়েছে, তার সাথে যাতে একটা সাজুজ্য রেখে যাতে কাজ করা যায়, সেই জন্য কিন্তু বর্তমানে প্রচুর কাজকর্ম চলছে। তাহলে সেটা কি শুধুমাত্র রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহার, পরিবেশের ক্ষতি, এই কারণেই যে স্কিমগুলো আনা হলো, নাকি না আরো অন্য কোনো কারণ আছে? মূলত আমাদের এই রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে যেটা আমাদের সব দিক থেকেই যে লাভটা, সার্বিক একটা লাভের কথা ভেবেই কিন্তু এই স্কিমগুলো করা হয়েছে। সারে ভর্তুকি বসানোর তো ডেফিনেটলি এটা একটা বড় রকমের ভর্তুকির জন্য কিন্তু একটা খরচ হয়েছে, কারণ আমাদের 2022-23 যেখানে আমাদের যে ভর্তুকির যে অর্থ ছিল, যে ভর্তুকি টোটাল অর্থ ছিল, সেটা 2.25 লাখ কোটি টাকা ছিল, যেটা তার আগের বছরের চাইতে অন্তত 39% বেশি বলে ধরা হয়। তো এই যে পিএম প্রণাম যে প্রোগ্রামগুলো, সেখানে কিন্তু এই প্রথমে যেটা ভাবা হয়েছে যে এক্সট্রা বাজেট আলাদা করে থাকা নয়, বরং এই যে 50% ভর্তুকির যেটা আমার কমছে, সেটাকেই যাতে কৃষকদের উদ্দেশ্যে আরও ভালোভাবে ব্যবহার করা যেতে পারে, কৃষকদের গ্র্যান্ট দিয়ে বিভিন্ন রকম বিকল্প সার তৈরি করার কথা ভাবা হচ্ছে, এবং তার সাথে সাথে তাদেরকে এনকারেজমেন্টের জন্য বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, কিংবা আমাদের ফার্মার্স প্রডিউসার্স যে কোম্পানিজগুলো রয়েছে তাদের মাধ্যমে বিক্রির ব্যাপারটাকে আরও সুনিশ্চিত করা, ইত্যাদি বিভিন্ন রকম জিনিসগুলো কিন্তু রয়েছে। তো এই পিএম প্রণাম আমাদের যারা শ্রোতা বন্ধুরা শোনেন, তারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের যে পিএম প্রণাম স্কিম সম্পর্কে বলে থাকি, এবং আমাদের একটা সেখানে বিশেষ ঘোষণা প্রত্যেকটা এপিসোডে যায়, এবং সেই সঙ্গে আমরা পিএম প্রণাম নিয়ে আমরা একটা এপিসোডও করেছি। আমাদের শ্রোতা বন্ধুদের যদি মনে হয় যে আরও ডিটেলসে তারা জানতে পারবেন, তো সেই এপিসোডও আপনারা শুনতে পারবেন। হ্যাঁ, আপনি বলুন যে এই স্কিমগুলোর কথা। হ্যাঁ, তো সেখানে এই পিএম প্রণাম যে স্কিমটা রয়েছে, সেটাতে কিন্তু এই ধরনের একটা সার্বিক উন্নতির কথা ভাবা হয়েছে, এবং আমাদের যেটা নিম কোটেড ইউরিয়া বা অন্যান্য যে সমস্তগুলোর ক্ষেত্রে যে এক্সট্রা সাবসিডিগুলো দিতে হতো, সেটা যারা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার যারা ছিলেন এবং ইম্পোর্টার যারা ছিলেন, তাদের দুজনের ক্ষেত্রেই যে টোটাল সাবসিডির অ্যামাউন্টটা ছিল, সেটা কিন্তু সরকারকেই সেটা দেওয়ার ব্যাপারটা থাকতো, এবং উল্টে আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক সারের ব্যবহারও করছিলাম। তো দুদিক সাজুজ্য রেখে করার জন্য কিন্তু এই পিএম প্রণাম প্রোগ্রামটি আনা হয়েছে, এবং তার সাথে সাথে বর্তমানে এরও পাশাপাশি সাইমালটেনিয়াসলি বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল ফার্মিং বা জৈব কৃষির জন্য প্রচুর বরাদ্দ হয়েছে, এবং যেখানে প্রচুর নতুন নতুন কাজ করে দেখানোর ডেমনস্ট্রেশন করা বা অ্যাওয়ারনেস জেনারেশন করা, ট্রেনিং প্রোগ্রাম করা, এর মাধ্যমে কৃষকদের সচেতন করা এবং স্বাবলম্বী করে তোলা, এর বিষয়ে কিন্তু কাজ চলছে। আগে যেটা আমরা দেখতাম যে অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে সার্টিফিকেশনের সমস্যা হতো, অনেক কৃষক ভাবতেন যে আমি অর্গানিক তো করলাম, কিন্তু জিনিসটা নিয়ে যাব কোথায়। এখন সেটারও কিন্তু যথাসম্ভব চেষ্টা করা হয়েছে যাতে জিনিসটাকে একটু সহজ করা যায়। এখন পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেমের মাধ্যমে সার্টিফিকেশন হচ্ছে, যেখানে একজন কৃষকের আশেপাশের যারা কৃষক তারাই সার্টিফাই করবেন যে না, ওই কৃষকটি অর্গানিক পদ্ধতিতে চাষ করেছেন। তো এই পার্টিসিপেটরি সিস্টেমের মাধ্যমে যাতে কৃষক আরও তাড়াতাড়ি এই স্কিমগুলোর সুযোগ সুবিধা পান, সেই বিষয়ে কিন্তু সরকার সচেষ্ট হয়েছে। এই যে বিভিন্ন স্কিম সরকারি উদ্যোগে নেওয়া হচ্ছে, এবং সেখানে আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র কিভাবে কাজ করছে সেটা যদি বলেন। কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কৃষকদের এই বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন রকম সচেতনতা শিবির, আমরা ফার্ম ক্লিনিক আয়োজন করি, আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলে, সেগুলোর মাধ্যমে আমরা কৃষকদের প্রথম কথা সচেতন করি, এবং তার পরবর্তীতে আমরা একদম প্রাথমিক পর্যায়ের যে ট্রেনিংগুলো দেওয়া, সেই ট্রেনিংগুলো আমরা দিয়ে থাকি। যেই লিকুইড ম্যানিওরগুলো বললাম, কিছুক্ষণ আগে বলছিলেন যে জীবামৃত, ঘনজীবামৃত, এই ধরনের যে ট্রেনিং প্রশিক্ষণগুলো, সেগুলো কি কৃষক বন্ধুরা পাচ্ছে? হ্যাঁ, বীজামৃত, ঘনজীবামৃত, এই সবগুলো কি করে তৈরি করা হয় সেইগুলোর উপরে আমাদের কিন্তু ট্রেনিং চলে, এবং তাদের মধ্যে অ্যাওয়ারনেস যাতে আসে, সচেতনতা যাতে আসে, সেই বিষয়ে আমরা ট্রেনিং দিয়ে থাকি। জৈব পদ্ধতিতে যে আমরা ছত্রাকনাশক প্রয়োগ করি
ট্রাইকোডার্মা ভিরিডি কি করে তৈরি করা হয় সেই বিষয়ে ট্রেনিং, বা ভার্মি কম্পোস্ট, কেঁচো সার ইত্যাদি তৈরির বিষয়। এবং শুধু তাই নয়, কৃষকদের জমিতে বিভিন্ন রকম প্রদর্শনীর আয়োজন করা, যাতে একজন কৃষককে দেখে আরও 10 জন কৃষক যাতে উৎসাহী হন, সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে থাকি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের আর্থিক সহযোগিতায়, এবং তাদের বিভিন্ন প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তায়, কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব প্রযুক্তিগত সহায়তায় কিন্তু এই ধরনের ট্রেনিংগুলো অর্গানাইজ করা হয়, এবং বিভিন্ন প্রশিক্ষণ শিবির এবং প্রদর্শনীর কিন্তু আয়োজন করা হয়। আচ্ছা, তো কৃষক বন্ধুদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? আমরা আগে যেটা আসলে এই যে বিভিন্ন রকম জৈব পদ্ধতিতে চাষবাস বা আমাদের বিকল্প সারের ব্যবহার, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনায় তুলে এনেছি, কিন্তু এইভাবে চাষ পদ্ধতি কিন্তু আমাদের দেশের কৃষকদের কাছে অনেক পুরনো। মানে আমাদের কৃষকরা দীর্ঘদিন ধরে এই ধরনের চাষবাসে প্র্যাকটিস করতেন। যখন রাসায়নিক সার হয়তো আবিষ্কার হয়নি তখন থেকে কিন্তু তারা ওইভাবেই চাষ করছেন। তো এবার বিভিন্ন রকম আমাদের যে একদম প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধির ফলে সেই বিপুল জনসংখ্যাকে খাওয়ানোর যে ব্যাপারটা থাকে, সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নতুন ভ্যারাইটি এসছে, যারা প্রচুর পরিমাণে হয়তো খাদ্য প্রয়োজন হয়, সেই জন্য কৃষকরাও ধীরে ধীরে রাসায়নিক সারের দিকে ঝুঁকেছেন। সবই কিন্তু একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে হচ্ছে। আবার আজকে যে এই স্যাচুরেশনটা এসছে, এটাও কিন্তু একটা প্রসেসের মধ্যেই চলছে। কিন্তু কি বলবেন যে প্রসেসের মধ্যে চলছে কি, মানে কৃষক বন্ধুদের মধ্যে উৎসাহটা বা এইদিকে বিকল্প সারের দিকে ঝোঁক বাড়ছে? কৃষকদের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে ঝোঁক এসছে। তার কারণ সারের দাম বলুন বা সেটার প্রয়োগের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে, তাতে গিয়ে আদেও কতটা লাভ পাবো না পাবো, এই ধরনের যে সংশয়, সেটা কিন্তু কৃষকদের মধ্যে থাকছেই। মানে বিকল্প সারের খরচটা অনেকটা কম খরচ হচ্ছে, অনেক প্রাকৃতিক সম্পদের সাশ্রয় হচ্ছে। কৃষক নিজের বাড়িতে নিজের খামারেই অনেক সার তৈরি করতে পারছে, যেটার জন্য তাকে বাইরের মুখাপেক্ষা হয়ে থাকতে হচ্ছে না। খাবারটা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো হচ্ছে। এবং যারা ধরুন আজকে মার্কেটিং এর তো অনেক সুবিধে হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সুফল বাংলা বা অন্যান্য যে সমস্ত মার্কেটিং এর ডিপার্টমেন্টগুলো রয়েছে, তারাও প্রচুর কাজকর্ম করছে। তো ফলে আজকে অনেক কৃষক কিন্তু অনেক জায়গায় তাদের উৎপাদিত ফসল বা আনাজ সেগুলোকে কিন্তু পৌঁছে দিতে পারছে, এবং সেটা দামটাও তো যথেষ্ট বেশি, দামটাও অনেকটা কিন্তু অ্যাসিওর করা সম্ভব হচ্ছে। তো যাতে সেইগুলোকে আমরা আগামী দিনে আরও সুনিশ্চিত করতে পারি, তো সেই জন্য আমাদের এই ধরনের প্রকল্পগুলো কিন্তু খুব জরুরি। বেশ, ম্যাটিক্স কৃষি পাঠশালায় এতক্ষণ আপনারা শুনছিলেন বিকল্প সারের প্রয়োগ এই বিষয় নিয়ে বিশেষ আলোচনা। আর এই বিষয়ে বিশদে আলোচনা করলেন সোনারপুরের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায়। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর। রেডিও
যাদবপুর এগিয়ে চলার শুরু রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।